হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8 ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর অন্দরমহল যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, যে এই বইয়ের এই অধ্যায়ের কোন কোন জায়গাগুলো তোমাদের পড়তে হবে। সব তো পড়ার বিষয় নয়, যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো তোমাদেরকে আমি বলে দেবো। তো চলো আর দেরি না করে শুরু করছি। সবাই কিন্তু আমার সঙ্গে সঙ্গেই অর্থাৎ ভিডিওটা চলাকালীন বইটা খুলে বসবে এবং কি তোমাদের পড়তে হবে সবাই দাগিয়ে নেবে। ঠিক আছে, তো দেখো পৃথিবীর অন্দরমহল তোমরা ফার্স্ট পেজ খোলো। দেখো আমি দাগিয়ে রেখেছি অলরেডি আগে থেকে। প্রথম পাতায় দেখবে রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ কত, অর্থাৎ 6370 কিমি। এগুলি তোমাদের কিন্তু প্রথম পরীক্ষাতে দেবে, তাই এগুলো কিন্তু ভালো করে মার্ক করে রাখবে। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে 6370 কিমি। ট্রিপল স্টার। পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু জানতে চায়। ওকে, এটা যেন মনে থাকে। এবার যদি প্রশ্ন করো পৃথিবীর ব্যাসার্ধ বলতে কি বোঝায়, তাহলে পৃথিবীর ছবিটা মনে মনে কল্পনা করো। পৃথিবীর ছবি যদি গোলাকার হয়, তো দেখো তোমাদের প্রথম বইয়ের প্রথম পাতাতে দেখো রয়েছে যে এখান থেকে এটা হচ্ছে পৃথিবী। তো এই পৃথিবীর মাঝ বড় যদি একটা দাগ আঁকো, এটা হবে পৃথিবীর ব্যাস। বুঝতে পারছো? আর ব্যাসার্ধ কোনটা? ঠিক হাফ, অর্থাৎ ব্যাসের হাফ হচ্ছে ব্যাসার্ধ। তো সেটা জিজ্ঞেস করছে যে পৃথিবীর ব্যাসার্ধ কত। পৃথিবীর ব্যাসার্ধ 6370। তাহলে যদি প্রশ্ন করে পৃথিবীর ব্যাস কত, তাহলে কি করবে? এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলেই পুরোটা বেরিয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ এটা হাফটা দেওয়া রয়েছে, তাহলে ফুল বার করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? তারপর চলে আসো নিচে, দেখো রয়েছে দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনি গভীরতা রয়েছে, তার নাম হচ্ছে রবিনসন দ্বীপ। তাহলে দক্ষিণ আফ্রিকা পৃথিবীর গভীরতম সোনার খনিটার নাম কি? তার নাম হচ্ছে রবিনসন দ্বীপ। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখা রয়েছে পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খুব খনি ছাড়া উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে 12 কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। অর্থাৎ এই গর্তটা কিন্তু পৃথিবীর কৃত্রিম গভীরতম কৃত্রিম গর্ত, সেটা মনে রাখবে। কি? রাশিয়ার কোলা উপদ্বীপটা পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত সেখানে কিন্তু রয়েছে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। তাই ফার্স্ট পেজে তোমাদের ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এই 3টে জায়গা। বাকিগুলো জাস্ট রিডিং পড়ে নিলেই হবে, আবার না পড়লেও কোনো ব্যাপার না। ঠিক আছে, দেখো যেগুলো তোমাদেরকে আমি পড়তে বলবো সেগুলো ভালো করে পড়ো, একটু ভরসা রেখে পড়ো, দেখবে নম্বর ভালো পাবেই। এরপর চলে এসো তার পরের পাতায়। দেখো রয়েছে ম্যাগমা কি। দেখো মার্ক করাও আছে। বলছে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড তাপ ও চাপে গ্যাসীয় হয়ে বাষ্পে মিশ্রিত হয়ে গলিত অবস্থা থাকাকে বলা হয় ম্যাগমা। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যেটা আছে আর কি, সেটাকেই বলছে ম্যাগমা, অর্থাৎ পৃথিবীর ভিতরে যেটা। আর লাভা কি? বলছে ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল, অর্থাৎ অর্ধতরল কথাটা মাথায় রাখবে, পুরোপুরি কিন্তু তরল নয়। অর্ধতরল ম্যাগমা যেটা ফাটল দিয়ে ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় লাভা। তাই লাভা ম্যাগমার এই সংজ্ঞা দুটো কিন্তু ভালো করে পড়বে। ম্যাগমা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের পুরোপুরি তরল জিনিসটা, আর লাভা হচ্ছে ম্যাগমা হচ্ছে সেই তরল জিনিসটা, আর লাভা হচ্ছে ওই তরল জিনিস যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে অর্ধতরল তৈরি হয় তখন তাকে বলছে লাভা। অর্থাৎ ম্যাগমা থেকেই কিন্তু লাভা তৈরি হচ্ছে। ওকে, লাভাই কিন্তু ম্যাগমা, কিন্তু ম্যাগমা কিন্তু পরবর্তীকালে লাভা হয়ে যায়, বাট লাভা কিন্তু পরে আর ম্যাগমা হবে না, কারণ লাভা তো সেটা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসার পর হচ্ছে। এটা কিন্তু মাথায় রেখো, লাভা ম্যাগমা কি। ঠিক আছে, তাই এই দুটো কিন্তু ভালো করে পড়বে। ওকে, তারপর দেখো রয়েছে কি, এরপর দেখো নিচের দিকে রয়েছে বিশ্বদ্বীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ প্রস্রবণ দেখেছিল। তাহলে বক্রেশ্বরে কি দেখতে পাওয়া যায়? উষ্ণ প্রস্রবণ, যাকে বলা হয় হট স্প্রিং। ওকে, ওখানে গরম জল বেরোয়, ভূপৃষ্ঠ থেকে কিন্তু গরম জল বেরোয়। তাহলে উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায় কোথায়? সেটা হচ্ছে বক্রেশ্বরে। এটা শুধু মনে রাখবে, ব্যাস, আর কিছু পড়ার দরকার নেই। কিন্তু এই উষ্ণ প্রস্রবণ কাকে বলে সেটা জানতে গেলে তোমাকে কিন্তু এই পুরোটা পড়তে হবে। কি না, দেখো মাটির নিচ থেকে আপনা আপনি অনবরত বেরিয়ে আসছে গরম ফুটন্ত জল। মাকে জিজ্ঞেস করতে জানালো যে পৃথিবীর ভৌম জল। ভৌম জলটা কি? বলছে ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে এই জল। পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল কি করে? বেরিয়ে আসে। একেই বলা হয় উষ্ণ প্রস্রবণ। ওকে, অর্থাৎ পৃথিবীর ভেতরকার জল গরম হয়ে যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। ঠিক ছবিটা দেখতে পাচ্ছ এইরকম। এর পাশে দেখা রয়েছে ভূতাপ কি। ভূতাপটা কি ভালো করে পড়বে। বলছে ভূতাপ হলো এক রকমের শক্তি। পৃথিবীর কেন্দ্রে তাপ ধীরে ধীরে বাইরের দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকেই বলা হয় ভূতাপ শক্তি। বোঝা গেল? ব্যাস, এইটুকু পড়লেই যথেষ্ট। তোমাদের আমি ঠিক যেটুকু পড়তে বলছি তোমরা কিন্তু এটুকুই পড়ো, তার বেশি পড়া তোমাদের দরকার নেই। ঠিক আছে, আর এই ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো যায়। ওকে, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন পেলে এই পাতা থেকে আর কি, কোথায় উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায়? উষ্ণ প্রস্রবণ বলতে কি বোঝো? ভূতাপ কি, আর উপরে রয়েছে ম্যাগমা ও লাভা কি, এই দুটো। ওকে, তাহলে বুঝতে পারছো প্রত্যেক পাতায় প্রচুর পড়া আছে, বাট প্রশ্ন আছে কিন্তু 2 থেকে 3টি।
চলে এসো তার পরের পাতায়, পৃথিবীর ঘনত্ব কি। দেখো পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সিসি, ব্যাস এটুকু মনে রাখলেই যথেষ্ট। ওকে, এরপর চলে এসো একটু নিচের দিকে, ভূকম্প তরঙ্গ। ভূকম্প তরঙ্গ কি, অর্থাৎ ভূমিকম্প তরঙ্গটা কি। বলছে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ায় সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো দ্রুত বা ধীর গতিসম্পন্ন হয়। কম্পন তরঙ্গগুলো কি, পি বা প্রাইমারি, এস তরঙ্গ বা গৌণ। বলছে ভূ অভ্যন্তরে কোথায় কি গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, এসব কিছুই কিন্তু পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয়, অর্থাৎ পৃথিবীর ভেতরের সম্পর্কে কি দেয়, একটা তথ্য দেয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরে কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, অর্থাৎ পি তরঙ্গের ক্ষমতা কিন্তু সব থেকে বেশি। সে কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে কি হয়, প্রবাহিত হতে পারে। মনে রাখবে এই কথাটা, যে ভূমিকম্পের ক্ষেত্রে কোন তরঙ্গ কঠিন তরল দুটোর মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, উত্তর হবে পি তরঙ্গ। এটা কি জন্য হচ্ছে বলতো, এই যে ভূমিকম্প যেগুলো হচ্ছে, সেই ভূমিকম্পনটা কিভাবে আর কি কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে আসছে, সেক্ষেত্রে তিনটে তরঙ্গের কথা আমরা জানতে পারি, পি তরঙ্গ, এস তরঙ্গ, আরটা হচ্ছে এল তরঙ্গ। সেটা পরবর্তীকালে জানতে পারবে, ঠিক আছে, তোমাদের নেক্সট চ্যাপ্টারে সেটা দেওয়া রয়েছে ডিটেলসে। তো এখানে কি বলছে, পি তরঙ্গ যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে কঠিন তরলের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হতে পারছে, আর এস তরঙ্গ কিন্তু তরল বা অতরলের মাধ্যমে দিয়ে প্রবাহিত হতে পারে না। এই দুটো তরঙ্গের কথাই কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে, যে পৃথিবীর কেন্দ্রে দুটো তরলের তরঙ্গ যেটা রয়েছে, ভূকম্প তরঙ্গ যে দুটো উৎপন্ন হয়, সেই তরঙ্গ দুটো কিভাবে আর কি প্রবাহিত হয়, সেই দুটো তথ্য এখানে দেওয়া রয়েছে, তোমরা শুধু এটুকুই পড়বে। এরপর চলেছে তার পরের পাতায়, বলছে যে পৃথিবীর অভ্যন্তরে প্রধানত তিনটি স্তরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সেই তিনটি স্তরগুলো কি কি, দেখো যেগুলো তোমাদেরকে আমি মার্ক করে দিচ্ছি এগুলোই ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে, তোমাদের প্রশ্ন কিন্তু এখান থেকেই তুলে ধরা হবে। বলছে তিনটি স্তর, সেগুলো কি কি, ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। যদি তোমরা পৃথিবীর ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে কোনটা ভূত্বক, একদম বাইরের স্তরটাকে বলছে ভূত্বক, ঠিক আছে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, অর্থাৎ কেন্দ্রমণ্ডল হচ্ছে মাঝেরটা, তার বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে গুরুমণ্ডল। ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই তিনটি স্তরে কিন্তু বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরটাকে ভাগ করেছে, ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর মাঝখানটাকে, ঠিক আছে। তাহলে ভূত্বক কি, পৃথিবীর একদম উপরের স্তরটাকে বলা হচ্ছে ভূত্বক। তারপরে কি রয়েছে, গুরুমণ্ডল। দেখো গুরুমণ্ডল পড়ার মধ্যে তোমাদের কিছু জিনিস জানতে হবে। বলছে মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিমি এবং মহাদেশের নিচে গড়ে 60 কিমি গভীর, কি না, ভূত্বক, তার চওড়াটা। এর গড় গভীরতা প্রায় 30 কিলোমিটার। মহাসাগরের নিচে প্রধানত সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি হচ্ছে যে স্তর, তার নাম হচ্ছে সীমা, অর্থাৎ SIMA। ওকে, সিলিকন আর ম্যাগনেসিয়াম। তাহলে সীমা কাকে বলে এটা কিন্তু ভালো করে পড়বে, এবং সীমাতে কি কি উপাদান থাকে, সিলিকন আর ম্যাগনেসিয়াম, এই নাম দুটো কিন্তু ভালো করে মনে রাখবে। এই স্তর তুলনায় কিন্তু অনেকটা ভারী, প্রধানত ব্যাসাল জাতীয় আগ্নেয়শিলা এই স্তর গঠন করেছে, ঠিক আছে। এটা কিন্তু পুরোপুরি ভূত্বকের সঙ্গে রিলেটেড, ভূত্বকের পরে পরে কিন্তু এই জিনিসটা রয়েছে। এর ঘনত্ব 2.9 গ্রাম পার ঘন সেমি। আর মহাদেশের নিচে রয়েছে কি, সিলিকন আর অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত শিয়াল স্তর, যার নাম হচ্ছে শিয়াল, SIAL, SI ফর সিলিকন, AL ফর অ্যালুমিনিয়াম। তাহলে শিয়াল সীমা কি, যেটা কিনা ভূত্বকের ওপরের স্তর। তাহলে মহাসাগর নিচে যে স্তরটা রয়েছে তার নাম হচ্ছে সীমা স্তর, আর মহাদেশের তলায় যে স্তরটা রয়েছে তার নাম হচ্ছে শিয়াল স্তর। গ্রানাইট শিলা দ্বারা গঠিত কিন্তু এই শিয়াল স্তরটা, এই স্তর সীমার চেয়ে হালকা এবং একটানা নয়। তাহলে প্রশ্ন আসতে পারে শিয়াল ও সীমা স্তরের মধ্যে পার্থক্য কি। এই দুটোই কিন্তু ভূত্বকের সঙ্গে রিলেটেড, মানে ভূত্বক স্তরের সঙ্গে কিন্তু দুটো কিন্তু জড়িত, ঠিক আছে। তারপর দেখো রয়েছে সমুদ্রের নিচে এই স্তর অনুপস্থিত, শিয়াল স্তর কিন্তু সমুদ্রের নিচে থাকে না, সীমা স্তরটা কিন্তু সমুদ্রের নিচে থাকে, এটা বারবার করে বলছি। সীমা বা মহাসাগরীয় ভূত্বকের উপরে শিয়াল অবস্থান করছে, অর্থাৎ মহাসাগরীয় ভূত্বকের ওপরেই কিন্তু শিয়াল স্তর অবস্থান করছে, অর্থাৎ একে অপরের নিচে কিন্তু রয়েছে, বোঝা গেল। এরপর চলে এসো, ছবিতে দেখতেই পাচ্ছ শিয়াল হচ্ছে গ্রানাইট শিলা দ্বারা গঠিত, সীমা হচ্ছে ব্যাসাল শিলা দ্বারা গঠিত, ঠিক এরকম ভাবে রয়েছে শিয়াল, তার নিচে হচ্ছে সীমা স্তর, যেটা কিন্তু ভূত্বকের সঙ্গে রিলেটেড। ওকে, এবার রয়েছে নিচে দেখো রয়েছে সিলিকন। বলছে ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান নাম কি, তার নাম হচ্ছে সিলিকন। এটা কিন্তু শর্ট প্রশ্নতে ভীষণ দেয়, যে ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদানের নাম কি, উত্তর হবে সিলিকন। তাহলে এর আগে যেটুকু আমরা পড়লাম সেখানে কি কি প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে যে পৃথিবীর অভ্যন্তরকে ক ভাগে ভাগ করা যায়, উত্তর হবে 3 ভাগে, এবং সেই 3টি ভাগ কি কি তা সেটা পড়বে। তারপর দেখা হচ্ছে ভূত্বক কাকে বলে এবং ভূত্বকের কটি ভাগ, শিয়াল ও সীমা, ঠিক আছে। যদি পারো পরীক্ষায় পাশে ছবিটা এঁকে দিতে পারো তাহলে নম্বরটা আরও বেশি ভালো পাবে, এটা তোমাদের বলা রইলো। ছবিটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে। তার নিচে দেখো রয়েছে পৃথিবীর ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদানের নাম কি, সেটা হচ্ছে সিলিকন। তারপর দেখো রয়েছে ডান দিকে একটা বক্সের মধ্যে বিযুক্তি রেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এই বিদ্যুৎ রেখাগুলো কিন্তু কল্পনা করা হয় এবং এটা কি না এক একটা স্তরের মাঝখানে এই রেখাগুলো থাকে আর কি। বলছে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেইখানটাকে ভূতত্ত্ববিদরা বলেছেন বিযুক্তি রেখা। তাহলে বিযুক্তি রেখা জিনিসটা কি বুঝতে পারলে? বিযুক্তি রেখার দ্বারা দুটি বিভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরের আলাদা করা যায়। যেমন শিয়াল ও সীমাস্তরের মাঝখানে কোন স্তর রয়েছে, কোন বিযুক্তি রেখা দ্বারা সেটাকে পার্থক্য করা আছে, সেটা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা, ট্রিপল স্টার। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শিয়াল ও সীমাস্তরের মাঝখানে কোন বিযুক্তি রেখা রয়েছে, উত্তর লিখবে কনরাড বিযুক্তি রেখা। দেখো ছবিটা তোমরা দেখো এখানে একটা রেখা অঙ্কন করা হচ্ছে যেটাতে বোঝা যাবে যে কোনটা শিয়াল স্তর কোনটা সীমা স্তরের মধ্যে শেষ হচ্ছে। তো যেটা মাঝখান থাকে সেটাকেই বলছে বিযুক্তি রেখা, তার নাম কি হবে কনরাড বিযুক্তি রেখা। ওকে, চলে এসো তার পরের পাতা দেখো রয়েছে গুরুমণ্ডল। দেখো এটা একটা পুরনো বই বলে বইটা এইভাবে দাগানো আছে, তার জন্য তোমরা কিছু মনে করো না, শুধুমাত্র পড়াটা ভালো করে দেখে নাও এবং বুঝে নাও, ঠিক আছে? তোমাদের কিন্তু পরীক্ষায় টার্গেট থাকবে কিভাবে ভালো নম্বর পাওয়া যাবে এবং কিভাবে বোঝা যাবে, এটাই। আর বইটা কি হলো সেটা দেখা দরকার নেই, ঠিক আছে? তাই তোমাদের বলছি এই ছবি যেটা তোমাদের পাশে রয়েছে পৃথিবীর ভূ অভ্যন্তর, এটা কিন্তু বাড়িতে প্রত্যেকেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আগে থেকে প্র্যাকটিস করে রাখবে। ওকে, পৃথিবীর অভ্যন্তরে যদি ছবি আসে বা অভ্যন্তরের গঠনগুলো দেখাও চিত্রাকারে, তখন তোমাদের কিন্তু এই ছবিটা আমাকে মানে লিখে দিতে হবে পরীক্ষাতে, ঠিক আছে? তাই এটা তোমাদেরকে বারবার করে বলা রইলো, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। এরপর দেখো রয়েছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের কি ভাগ রয়েছে? বলছে ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত এই স্তর কিন্তু আর কি বিস্তৃত। প্রথমে রয়েছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের উষ্ণতা 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস, মানে এতটাই এখানে হিট, অর্থাৎ গরম আছে। পদার্থের ঘনত্ব কত? 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘনসেমি। ওকে, আর এই স্তরে কি কি উপাদান রয়েছে? লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন। এই উপাদানগুলো কিন্তু এই গুরুমণ্ডল স্তরে রয়েছে। দেখো ছবিতে যদি দেখতে পাওয়া যাচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, এটা বহিঃকেন্দ্রমণ্ডল, লিপেসীমা, ক্রোপেসীমা, অ্যাস্তনোস্ফিয়ার, তারপর উপরে রয়েছে ভূত্বক, ঠিক আছে? তো দেখো ভূত্বকে কি কি, ভূত্বকটা আমরা এর আগের পাতায় পড়লাম। এরপর রয়েছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলে কি কি উপাদান রয়েছে বুঝতে পারলে? এরপর দেখো রয়েছে গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি মানে 700 কিমি পর্যন্ত কিন্তু ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম এর প্রাধান্য দেখা যায়, যাকে বলা হয় ক্রোপেসীমা। তাহলে গুরুমণ্ডলে দুটি ভাগ পেলাম, একটা ক্রোপেসীমা আর একটা হচ্ছে নিফেসীমা। যেরকম আমরা ভূত্বকে দুটো ভাগ পেয়েছিলাম শিয়াল ও সীমা, সেরকম গুরুমণ্ডলেও দুটো স্তর পেলাম, একটা হচ্ছে ক্রোপেসীমা আর একটা হচ্ছে নিফেসীমা। ক্রোপেসীমায় কোন কোন উপাদান দ্বারা গঠিত? ক্রোমিয়াম, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম। আর নিফেসীমাতে কি কি আছে? নিকেল, সিলিকন, লোহা, ফেরাস, অর্থাৎ ফেরাস কথার মানে হচ্ছে লোহা, ঠিক আছে? এফি, সিলিকন আর ম্যাগনেসিয়াম। বোঝা গেল? তাহলে ক্রোপেসীমা নিফেসীমা কি ভালো করে পড়বে। তার সঙ্গে দেখা রয়েছে ভূত্বকারী যে গুরুমণ্ডল, তার মাঝখানে একটা বিযুক্তি রেখা রয়েছে, তার নাম হচ্ছে মোহরভিসিক বিযুক্তি রেখা। আর ক্রোপেসীমা আর নিফেসীমার মাঝখানে যে বিযুক্তি রেখা রয়েছে তার নাম হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি প্রত্যেকটা কিন্তু অলরেডি আগে থেকে স্টার করে রেখেছি, হাইলাইট করে রেখেছি। এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে তোমাদের বইতে দাগিয়ে রাখবে, ঠিক আছে? বা খাতায় নোট করে রাখবে। এগুলোই তোমাদের কিন্তু প্রশ্নতে থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটুকু গ্যারান্টি। যদি কেউ মনে করো আমি টেক্সট পড়েই পরীক্ষা দিতে যাব, সেও কিন্তু খুব ভালো নম্বর পাবে। তোমাদের টেক্সটের বাইরে কিন্তু কোনো প্রশ্নই দেয় না, যত প্রশ্ন সব টেক্সট থেকেই দেয়। সুতরাং টেক্সট যদি খুঁটিয়ে পড়া যায়, আশা করি হেল্পার বইয়ের কোনো প্রয়োজন হবে না। চলো এর নিচে দেখো শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে বিশেষ একটি স্তর আছে, তার নাম হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার। একটি গ্রিক শব্দ যার মানে হচ্ছে দুর্বল স্তর। এই স্তরে গলিত পদার্থ ও নরম প্রকৃতির। অত্যাধিক চাপ ও তাপে এখানকার শিলা সান্দ্র অবস্থায় রয়েছে। পিচ গলালে ও খেজুরের রস জাল দিলে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে সেরকম অবস্থায় এখানকার পদার্থগুলো আছে। ভূগর্ভের তাপে পদার্থগুলো উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয়, আবার উপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবে কিন্তু পরিচলন স্রোতের সৃষ্টি হয়। তাহলে অ্যাস্ট্রোস্ফিয়ারে কি হয়? পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এটাই কিন্তু একবার জাস্ট রিডিং পড়ে নেবে। আর অ্যাস্ট্রোস্ফিয়ার শব্দের অর্থ কি, এটা একটা মনে রাখবে। চলো তার পরের পাতা দেখো রয়েছে কেন্দ্রমণ্ডল। তাহলে এতক্ষণ পড়লে গুরুমণ্ডল, এরপর চলে এসো কেন্দ্রমণ্ডল, যেটা পৃথিবীর মাঝখানটা। বলছে ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটির নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল, যাকে বলা হয় ইংলিশে কোর। এই স্তরটি প্রায় 3500 কিলোমিটার গভীর। অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে এই তৈরি বলে একে নিফে বলা হয়। কি বলা হয়? নিফে, ট্রিপল স্টার। নিফে সীমা নয় কিন্তু, নিফে। এর গড় তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের গড় ঘনত্ব 9 থেকে 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘনসেমি। এগুলো কিন্তু বৈশিষ্ট্য, ঠিক আছে? কেন্দ্রমণ্ডলের এগুলো কিন্তু বৈশিষ্ট্য। ওকে, বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষার সময় দেয় যে গুরুমণ্ডলের বৈশিষ্ট্য লেখো, কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য লেখো, সেখানে তোমাদের কিন্তু এই পয়েন্ট পর্যন্ত লিখতে হবে। ওকে, এই কেন্দ্রমণ্ডল দুভাগে বিভক্ত, অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডল কোনটা? একদম যেটা ভেতরে, আর তার বাইরে যেটা সেটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। বোঝা গেল?
ব্যাস এটুকু রিডিং পড়ে নেবে। এখানে সেরকম কিছুই নেই, জাস্ট কতটা গভীরতা কী কী রয়েছে সেটাই শুধু পড়তে হবে। এখানে যেটা মেন সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলের মাঝে যেটা বিযুক্তি রেখা রয়েছে সেটা, যে নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। দেখো এই পর্যন্ত আমরা কিন্তু অনেকগুলো বিযুক্তি রেখা পেলাম, ঠিক আছে? সেটা কিন্তু ভালো করে মনে রাখবে যে কার কার মাঝে কী কী বিযুক্তি রেখা রয়েছে। আর কেন্দ্রমণ্ডলের মধ্যে যে দুটো স্তর আছে, অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল, সেই দুটোর মাঝখানে কী বিযুক্তি রেখা রয়েছে, তার নাম হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা। ব্যাস এই হচ্ছে ইম্পর্ট্যান্ট তথ্য। তো এই হলো তোমাদের পৃথিবীর অন্ধ্রমহলের পড়া। এই পড়া যতটা তোমাদেরকে আমি পড়ালাম, তার মধ্যে যেগুলো তোমাদেরকে আমি বেশি জোর দিয়ে দেখালাম সেগুলি ভালো করে করবে, এখান থেকেই কমন পাবে। তো প্রথম অধ্যায়টা কেমন বুঝলে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করে দিও, কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে জানাতে ভুলো না, আর যত পারো বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই ভালো করে পড়ো।